আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মেহেদী হাসান কাজল। আজকে আসছি রাজশাহী সদরে। স্মার্ট ভেটেরিনারি সেক্টরে লোকজন যে কত গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে আজকে বর্ণনা করব। আমি এক ভাইয়ের সাথে আছি, ওনার নাম ফয়সাল ভাই। ওনাদের বিভিন্ন ধরনের ব্যবসা আছে, এর পাশাপাশি কিন্তু ওনাদের একটা ডেইরি সেক্টর আছে। আজকে এই স্বপ্নদ্রষ্টা মানুষটার সাথে আমরা ওনার স্বপ্ন নিয়ে, ওনার শুরু নিয়ে, উনি কিভাবে এত কিছু দেখভাল করেন, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আজকে আমরা ভাইয়ের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাই, অনেক দিন ধরে আপনাদের এখানে আসার খুব ইচ্ছা ছিল। জি, আমার শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর জালালউদ্দিন সর্দার স্যারের মুখে আপনাদের কথা শুনেছি, আসার হয়নি। তো এটার জন্য ধন্যবাদ নয়ন ভাইকে। নয়ন ভাইয়ের একই দিক নির্দেশনে আর কি আসা সম্ভব হয়েছে। ভাই, আপনাদের শুরুটা কবে থেকে আর কি? শুরুটা এটা আপনার আমাদের শুরু হচ্ছে এটা করোনা পরবর্তী সময়ে। করোনা পরবর্তী সময়ে যখন স্বাভাবিক হলো আবার দেশের পরিস্থিতি, এটা 20-এর শেষের দিকে বলতে পারেন, একদম প্রাথমিকভাবে। আর শুরু করার অনেক আগ থেকেই চিন্তা ভাবনা ছিল, কিন্তু আসলে আমার এই ল্যান্ডটা আপনার অনেক আগ থেকেই পড়েছিল। তো এখানে আমার শুরু কিন্তু আমার গরু দিয়ে হয়েছিল না। শুরু আমরা করেছিলাম আপনার ভেড়া আর ছাগল দিয়ে, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে। ভেড়ার মধ্যে আমরা গাড়লটা চুজ করেছিলাম। আমার শেড ছিল আপনার ওই পিছন দিকে। তো তখন তত্ত্বাবধানের অভাবের বলেন বা না দেখার কারণেই বলেন, মানে ভেড়ার প্রজেক্টটাতে আমি লস খাই আমরা। এখন এটা পরবর্তী পরে আমি যেটা ফাইন্ড আউট করতে পারি যে আমরা ওই ব্ল্যাক বেঙ্গল ছাগল আর ওই গাড়ল একসাথে আমরা পালন করেছিলাম। তো আপনি তো জানেন যে ব্ল্যাক বেঙ্গল খুব সেন্সিটিভ প্রাণী, কিন্তু জি, অবশ্যই টেক কেয়ারের উপর রাখতে হয়। তো পরে দেখি যেহেতু আমাদের মিষ্টির ব্যবসা আছে ধরেন, তো পরে চিন্তা ভাবনা করলাম যে আমরা ডেইরিতে মুভ করি। ডেইরিতে মুভ করলে আপনার মানে দুধটা আমি যেন কাজে লাগাতে পারি, এই কারণে সে চিন্তা থেকে ডেইরিতে আমাদের মুভ করা। তো শুরুর দিকে আমার শেডটা একটু দেখান। আমাদের এটা আমার শুরুর দিককার শেড। ভাইদের এটা শুরুতে প্রথম শেড এটা আমার ছিল। কয়টা গরু দিয়ে শুরু করছিলেন ভাই? তখন আমি শুরু করেছিলাম আপনার 5টা গরু দিয়ে। 5টা গরু। জি, এখন মাশাআল্লাহ কয়টা গরু দিয়ে এখন দিলে। এখন এই যে এখন আমাদের শেডটা এইদিকে, এটা হচ্ছে এখন মেন শেড। এখন এই শেডে আপনার বর্তমানে 24টা গরু আছে। 24টা গাভী? জি, 24টা গাভী। আর বাচ্চা কাচ্চা সব ধরে? আর বাচ্চা টাচ্চা দিয়ে আপনার বাচ্চা আছে বর্তমানে 12টা মতন বাচ্চা আছে। কিছু আমরা বাচ্চা সেল করে দিই, মানে আমাদের ডেইরি সেক্টরে মানে ওই এড়া বাচ্চার দরকার হয় না ধরেন। তো যখন বাচ্চা দুধ ছেড়ে দেয় আমরা এড়া জাতটা সেল করে ফেলি, আর বকনটা আমরা আমাদের নিজস্ব ব্রিডিং এর জন্য বা প্রসেসিং এর জন্য রেখে দিই। আচ্ছা, আপনাদের এখানে টোটাল কতটুকু জায়গা আছে? আমার এখানে টোটাল জায়গার আয়তন প্রায় আনুমানিক আপনার 18 বিঘা মতন। 18 বিঘা? জি। আচ্ছা, আপনার আরেকটা পরামর্শ যেটা আপনাদের থেকে শুনতে চাই, সেটা হলো যে এই যে শুরু করছেন, জি, মানে লোকজন যারা শুরু করতে চায় তাদের আসলে এই ফ্যাটেনিং এর দিকে যাওয়া উচিত না ডেইরির দিকে যাওয়া উচিত, না দুটাই শুরু করা উচিত? এটা যদি এখন বলেন তাহলে আমি কিছু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনাকে সম্পর্কে একটু বুঝতে হবে আগে। কারণ আপনি দেখবেন যে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে দুধের আপনার রেটটা অনেক কম। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে সিজনে আপনার দেখা যাচ্ছে রেট ভালো থাকে, কিন্তু সিজনের উপর ডিপেন্ড করে বর্ষার সময় একবারে দাম একদম থাকে না, একদমই থাকে না। আমি এখানে ভাইয়ের সাথে একটা কথা যোগ করি, দিনাজপুরের কিছু কিছু এলাকা আছে, আমার এলাকা, এই সময় বর্ষার সময় দুধ আনা সমস্যার কারণে 20 টাকা 25 টাকা লিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং দুধ বিক্রি করতে না পারে অনেকে কিন্তু রাস্তায় ফেলে দিয়ে চলে যায় মনের দুঃখে। শুধু বর্ষা না, আপনার দেশের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতিও যখন আপ ডাউন হয় তখনও কিন্তু দুধের দাম কিন্তু 20 টাকা 25 টাকা কেজিতে ইজিলি পাওয়া যায় আমাদের এই উত্তরবঙ্গে। সত্য। আপনি জানবেন, দেখবেন যে বড় বড় ডেইরি যেমন আড়ং, প্রাণ, তাদের প্রতিদিন সকাল হলে আপনি দেখবেন ভারী ভারী সব চিলার ঢুকছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে, এবং ওরা কিন্তু দুধটা কালেক্ট করছে কিন্তু এই উত্তরবঙ্গ সাইড থেকে, নওগাঁ, চাপাই, হ্যাঁ, দিনাজপুর, রংপুর, এগুলো থেকেই। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, আপনাদের এখানে খামারে সর্বোচ্চ মানে দুধ দেয় এরকম গরু কতটুকু? সর্বোচ্চ দুধ দেওয়া গরু মানে হাই পার্সেন্টেজের দুধ দেওয়া গরুগুলো কিন্তু খুব রেয়ার। হ্যাঁ, আপনাকে একটু বাজ বিচার করে কিন্তু দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আমার যখন প্রথম শেড শুরু করেছিলাম, আমার 5টা গরুর ভিতর আল্লাহ দিলে আমি একটা গরু পেয়েছিলাম যেটার দুধ আমি আপনার 2 বেলায় দইয়েছিলাম 37 কেজি। 37 লিটার? 37 লিটার, মাশাআল্লাহ। আমার এখন পর্যন্ত সর্বোচ্চ দুধের কথা হলো 37 লিটার। আমার এই কিছুদিন আগে গেছিলাম নাবা ক্যাটেলে, জি, ওনাদের আছে 35 লিটারের গরু অনেকগুলো আছে, কিন্তু 37 লিটার ভাই এটা আপনার প্রথম।
তো আপনি এই গরুগুলাকে খাওয়ান কিভাবে? এটা গোটাল মানুষের স্বপ্ন যে কিভাবে খাওয়ান। খাওয়ান, এই যে আমি আমার এই সেক্টরে আসার পর আসলে এই সেক্টর ডেইরি সেক্টরে কিন্তু আমাদের ওরকম কোনো আইডিয়া ছিল না, অনেক কিছু জানতাম না। তো এই কারণে প্রথম স্টেজে আমরা কিন্তু একটু বাড়ি খাই, তারপরে আস্তে আস্তে 2টা বছর যাওয়ার পর আমরা আস্তে আস্তে বুঝতে পারি আসলে যে গরুটাকে এইভাবে না এইভাবে খাওয়ালে হয়তো ভালো হয়, এই খাবারটা না ওই খাবারটা দিলে হয়তো ভালো হয়। তো এই ক্ষেত্রে আমার মানে আমি একটা আমার ভেটেনারি ভাই বলতে পারেন, নয়ন ভাই। হ্যাঁ, নয়ন ভাইকে পেয়েছিলাম। তো নয়ন ভাই অনেক কিছু সাজেস্ট করেছিলেন আমাকে। না, খুব ভালো। তো অনেক কিছু ওনার কাছ থেকে কিন্তু আমার শিখা এই লাইনটাতে, যেহেতু উনি অনেক এক্সপিরিয়েন্স মানুষ, আমার আগ থেকে আছেন এই লাইনে। তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। এবং মজার ব্যাপার, আমি যখন এই খামারে আসলাম, আসার পর যখন দুধের রেকর্ডগুলো নিয়ে, তারপরে ওভারঅল খামারের সিচুয়েশন নিয়ে আমি যখন ফেড আপ ছিলাম, উনি আমাকে একটা চার্ট করে দেয় যে আপনি 3টা মাস বা 4টা মাস আপনি আমার এই চার্টটা ফলো করে দেখেন আপনি রেজাল্ট পান কিনা। মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি তখন রেজাল্ট পেয়েছিলাম আপনার। আচ্ছা নয়ন ভাই, এই যে 37 লিটার যে দুধের গাভীটা ছিল, এটাকে কতটুকু দানাদার খাওয়াতেন বা কতটুকু ঘাস দিতেন আর কি? এটা লাইভ ওয়েট অনুযায়ী যে খাবারটা দেওয়া লাগে সেটা তো দিতেই হবে। পাশাপাশি প্রতি 5 কেজি দুধের জন্য 1 কেজি করে দানাদার খাবার আমি সাজেস্ট করি আর কি। 5 কেজির জন্য মানে পরবর্তী আর কি? হ্যাঁ হ্যাঁ, পরবর্তী 5 লিটার 5 লিটারের জন্য 1 লিটার, এই 1 কেজি দানাদার খাবার। আর সবচেয়ে বড় বিষয় হলো যে ডেইরি সেক্টরে ঘাসটা অনেক গুরুত্বপূর্ণ। আমি এর আগেও বলেছি, আমি যখন ফার্স্ট আসি তখন দুধের অবস্থা খুবই খারাপ ছিল, গরুগুলো খুব জীর্ণশীর্ণ ছিল। আর সবচাইতে বড় প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে যে কনসেপ্ট করতো না। মানে অনেক এমন গরু ছিল যেটা 2 বছর হয়ে গেছে কিন্তু কনসেপ্ট করে না। তো এটার মেন কারণ হচ্ছে ওনারা ফিডের ওপর নির্ভরশীল ছিল, একেবারে ফুললি ফিডের ওপর এবং খড়ের ওপর। পরে আমি আসার পরে নিজে একটা খাবার তৈরি করা হলো, আমার সাজেশনে একটা খাবার মানে মিক্সার খাবার নিজে তৈরি করলো। পাশাপাশি ফিডও দেওয়া হয়, ফিড ছাড়া যে চলা যাবে এমনটা না, ফিড লাগবেই, কিন্তু ফিডের পাশাপাশি কিছু দানাদার খাবার অ্যাড করতে হয়। এছাড়া ঘাসের জমি বাড়ানো হলো, ঘাসের পরিচর্যা বাড়ানো হলো এবং কিছু ট্রিটমেন্ট করা হলো। এবং আমি যতটুকু পেরেছি ট্রিটমেন্ট দিয়েছি, যেগুলো পারিনি সেগুলো আমাদের শ্রদ্ধেয় স্যার জালাল স্যারকে নিয়ে এসেছি, প্রফেসর ডক্টর জালালউদ্দিন সর্দারকে। স্যার কয়েকবার এসে দেখেছে আমার যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো ফাইন্ড আউট করে দিয়েছে। তো মাশাআল্লাহ 3 মাসের মাথাতে আমরা মোটামুটি 95% রেজাল্ট পেয়েছিলাম। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনারা কি নেপিয়ার লাগাইছিলেন? না, আমরা যারা ফোরটা লাগিয়েছিলাম। যারা ফোর, জি। একবার মানে যেটা এটার তো মনে হয় রেজাল্টটা নেপিয়ারের থেকে একটু কম। না, রিফারেন্স না, অনেক বেশি, নেপিয়ারের থেকে অনেক বেশি। কিন্তু আমাদের এই রাজশাহীতে কি এটার ফলন এত বেশি? না, রাজশাহীতে যারা ফোর আপনি এত পাবেন না। সেটাই বলেছি, কারণ রাজশাহীতে বেশিরভাগ আপনি নেপিয়ার পাবেন। এই ঘাসের কাটিং স্পেশালি উনি এবং আমি অনেক খোঁজাখুঁজি করে সাভার থেকে, ঢাকার সাভার থেকে আপনার কাটিং গোপ্রজনন কেন্দ্র, হ্যাঁ, সাভার গোপ্রজনন কেন্দ্র। আচ্ছা, আপনাদের যে মিষ্টান্ন ভান্ডার, রাজশাহী মিষ্টান্ন ভান্ডার, মাশাআল্লাহ রাজশাহীর সব থেকে প্রাচীন যদি 2-1টা মিষ্টির দোকান থাকে তার মধ্যে কিন্তু রাজশাহী মিষ্টান্ন ভান্ডার একটা। তো ভাই, এখানকার যে দুধের থেকে যে জিনিসপাতি বানানো হয়, টোটালটা কি আপনাদের খামারের দুধ? তো টোটালটাই আমাদের খামারের, আমার খামারের দুধের বাইরেও আমাকে দুধ কালেক্ট করতে হয়, কারণ আমার ক্যাপাসিটি ধরেন আমার পার ডে আমার দোকানের চাহিদা অনুযায়ী, ফ্যাক্টরির চাহিদা অনুযায়ী প্রায় আমার 1400-1500 কেজি দুধের কাজ হয়। তো এখানকার যে দুধটা, এটা শুধুমাত্র আমি দইয়ের কাজে ইউজ করি। দই, হ্যাঁ, এটা এখান থেকে প্রতিদিন কতটুকু দুধ উৎপন্ন হচ্ছে? এখান থেকে এখন আপনার আনুমানিক প্লাস মাইনাস 260-50 লিটার। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস, পজিটিভ জিনিস, সেটা হলো আপনারা ওই যে বায়োগ্যাস প্ল্যান্ট করছেন। জি। আচ্ছা, এখনো কি ওটা সচল আছে? ওটা সচল আছে বলতে আপনার মাঝখানে সচল ছিল, কিন্তু মানে বায়োগ্যাস প্ল্যান্টের যেটা মেন ইস্যুটা হচ্ছে, এটা হচ্ছে আমার 35 কিউবিক মিটারের প্ল্যান্ট। তো 35 কিউবিক মিটারের প্ল্যান্ট অনুযায়ী আমাকে যখন আমার ইঞ্জিনিয়ার যখন আমাকে হ্যান্ড ওভার করলো প্রজেক্টটা, তখন আমাকে উনি মানে রেশিও অনুযায়ী আমাকে বলেছিলেন যে পার ডে 1000 কেজি মতন গোবর ডাম্পিং করতে। তো আমার বর্তমানে যে গরুর চাহিদা, এটাতে আমার 1000 কেজি হয়ে যাচ্ছিল। কিন্তু বর্তমানে আমি পরবর্তীতে যখন গ্যাসের প্রেশার আমি লো পেলাম, তখন আমি এটা আবার রিচেক দেওয়ালাম ইঞ্জিনিয়ার দিয়ে। তারপরে ওনারা সাজেস্ট করলো যে এটা আসলে 1000-এ হবে না, এটা আপনাকে 1800 থেকে 2000 কেজি গোবর ডাম্পিং করতে হবে। তো এখন বর্তমানে যে প্রেশার, এই প্রেশারে দেখাচ্ছে আমার ধরেন চুলা জলে হচ্ছে 16 ইঞ্চি বার্নারের, ওই বার্নারের চুলাতে কিন্তু এই প্রেশার সাফিসিয়েন্ট না আমার জন্য। তো এমনি এখন যে গ্যাস পাচ্ছি, এটাতে আমাদের এখানে যারা আমার কর্মচারীরা আছে, যারা স্টাফরা আছে, এরা রান্না বান্না করে খাই। মাশাআল্লাহ, এটা অনেক বড় একটা প্রজেক্ট। আমি চাপায়ে গেছিলাম কিছুদিন আগে, ওখানেও কিন্তু আপনার এই প্রজেক্টটাই ওনারা
করছেন এবং ও। ওখানে 10 থেকে 12টা বাসায় দিয়েছে। দিয়েছে, জি, এটা জি, খুব জি। একটা ভালো একটা উদ্যোগ। তো ভাই আরেকটা জিনিস একটু আপনারা সাজেস্ট করবেন, সেটা হলো আপনারা কি গরুর মানে বকনার জাত উন্নয়ন করেন কিনা? বকনার জাত উন্নয়ন বলতে আহ, সেভাবে না, এখানে যেমন এখানে আমার নয়ন ভাই নয়ন। আছেন, উনি আমাকে কিছু আপনার যেমন আমি প্রতিষ্ঠানগুলোর নাম বলছি না, কিন্তু উনি কিছু হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের কিছু সিমেন্ট আমাকে এনে দেয় উনি। হ্যাঁ, আচ্ছা, তো যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন আমার যতগুলো Holstein অ্যাড়া Friesian। বাচ্চা ছিল, আমি এটার ব্রিডিং ভালো থাকার কারণে এটাকে কিন্তু আমি ব্রিডিং এর জন্য ব্রিডিং পারপাসের জন্য আমি কিন্তু এটাকে রেখে দিয়েছি, এটা আমি সেল করিনি। তো এটার মায়ের রেকর্ড কিন্তু আপনার 30+ দুধ ছিল। মাশাআল্লাহ, তাহলে তো এটা অনেক ভালো কিছু করবে। হ্যাঁ, আপনি এটা কি সিমেন্ট দেওয়া শুরু করছে কি? না এখনো দাঁতেই নেই, এখনো বাচ্চা, দাঁতেই নেই, এখনো এখনো বাচ্চা। আচ্ছা, আপনার 9 আরেকটা মাস জিনিস বয়স আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, জি। যে পাশে যে যে শেডটা দেখলাম, শেডটা, আপনি যেখানে হ্যাঁ, ঘুরতে জি, জি। গেছিলেন ভাবিকে নিয়ে, তো ওই শেডে শুনলাম যে শুধু ঈদের আগে 3-4 মাস ওখানে গরু হ্যাঁ, মোটা 3-4 তাজা মাস করে। গরু মোটা তাজাকরণের জন্য আমি তুলি। তো দর্শক, আমি অনেকগুলা কথা আপনাদেরকে বলছি যে গরু মোটা তাজাকরণ যদি দীর্ঘদিন যাবত করেন, লাভের পরিমাণটা কিন্তু অনেক কম হবে। কমে আসবে। তো যারা যত বেশি এই সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন, যত বেশি ইমপ্রুভ করছে, তারা কিন্তু প্রত্যেকেই খুব কম সময় পালছে, জি। 2 মাস 3 মাস 2 পালছে। থেকে 3 মাস। জি। আচ্ছা ভাই, এতে করে কি লাভ আসে ভালো? হ্যাঁ, আপনি যদি 3 মাস মেয়াদি যদি গরু পালতে পারেন, তাহলে অন এভারেজ গরুর প্রতি আপনার 10 থেকে 15,000 টাকা থাকবেই, মানে সর্বনিম্ন এটা, সর্বনিম্ন এটা। মানে নিজে যদি কোনো কিছুই না করেন, সম্পূর্ণ কাজটাই কর্মচারী দ্বারা, হ্যাঁ, হ্যাঁ, তারপরে কিন্তু আপনাদের কর্মচারী গরু দ্বারা প্রতি থাকবে। অন্তত 10 থেকে 15,000 টাকা থাকবে। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। ঘাসটা নিজস্ব হওয়া লাগবে। ঘাস নিজস্ব হতে হবে। ঘাসটা নিজস্ব। যেমন আমার এই 18 বিঘা ল্যান্ডের বাইরেও কিন্তু আমার আরো 12 বিঘা আমি লিজ জন্য নিই, lease শুধু নেওয়া আছে। ঘাসের জন্য। কারণ এই সেক্টরে আসার পর আমি বুঝতে পারি যে আসলে দুধের গরুর জন্য ঘাস হচ্ছে প্রধান জিনিস এবং কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনার কাছে একটা কোশ্চেন, জি। ফিশারিজ, এগ্রিকালচার, ভেটেনারি, জি। কোন সেক্টরটা আপনার মতে বেশি লাভবান? আমি শুনেছি ফিশারিজ নাকি অনেকটা লাভবান, কিন্তু ফিশারিজ যেহেতু আমি কখনো করেননি। ওভাবে দেখিনি, করিনি, আমি ওই ব্যাপারে আমি মন্তব্য করব না। মন্তব্য নেই। তবে আমার মতে যার দুধ ইউজ করার বা দুধটা প্রসেস করার জায়গা আছে, তার দুধের খামারে কোনো লস নেই। লস নেই, মাশাআল্লাহ। এটা একটা বিগ একটা কমিটমেন্ট আর কি ভাইয়ের, যে যার জায়গা আছে, আপনি যদি ঘি বানাতে পারেন কিংবা ওটা দিয়ে বাটার বানাতে পারেন, ছানা করেন, whatever, বাটার করেন, চিজ করেন, যা করেন। সেখান থেকে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। তো ভাই, তো আপনার জন্য শুভকামনা, জি। আপনার খামারের জন্য শুভকামনা, জি। এবং প্রত্যেকেই মিষ্টান্ন ভান্ডারের যারা রাজশাহী সদরে আছেন, মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি নেবেন, কারণ এই মিষ্টিটা তৈরি হয় আমাদের, বা দইটা তৈরি হয় একবার খাঁটি খামারের দুধ দ্বারা ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জি, আপনার জন্য নিশ্চয়ই ভাই ভাই। শুভকামনা। জি। আল্লাহ হাফেজ। আল্লাহ রয়ন ভাই, আসসালামু আলাইকুম।